রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চাইলেও অনেকে যেতে দিতে চায় না। বেসরকারি বিভিন্ন সংস্থা সহ অনেকেই এমন অভিযোগ তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা, যদিও তা প্রত্যাখ্যান করেছেন রোহিঙ্গা নেতা সহ অনেকেই। তবে প্রত্যাবাসনের বিপক্ষে কেউ কাজ করলে পদক্ষেপের কথা বলছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। আর বিশেষজ্ঞরা বলছেন প্রত্যাবাসনের জন্য এখন ভাবতে হবে নতুন কিছু। রিপোর্ট মনিরুল সোহাগের, ক্যামেরায় রফিকুল ইসলাম। মিয়ানমারে ব্যাপক জাতিগত নিপীড়নের মুখে 2017 ও 18 সালে বাংলাদেশে প্রবেশ করে কয়েক লাখ রোহিঙ্গা। এরপর থেকে যাদের অবস্থান কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে, যেখানে এখন বসবাস অন্তত 15 লাখ রোহিঙ্গার। শুরু থেকেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে নানা চেষ্টা হলেও তাতে কাজ হয়নি, বরং এখন রোহিঙ্গাদের নানা শর্ত, মিয়ানমারের অনীহা আর আন্তর্জাতিক মহলের নিষ্ক্রিয়তাতেই যেন ঘুরপাক খাচ্ছে প্রত্যাবাসন। তবে এই অচল অবস্থায় গুরুতর অভিযোগ আসছে কক্সবাজারের স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে। 80% রোহিঙ্গা স্বইচ্ছায় এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েই আছে। যে গ্রুপগুলো আছে, 1 নম্বর তারা তাদেরকে যেতে দেবে না, 2 নম্বরে যারা এনজিও রোহিঙ্গাদেরকে সহায়তার নামে সুযোগ সুবিধা নিচ্ছে তারাও যেতে দিবে না। এখানে প্রায় এখন 15 থেকে 16 লক্ষ রোহিঙ্গা বসবাস করছে। এটি যখন আরও দীর্ঘস্থায়ী হবে, তাদের এখানে অবস্থান যখন দীর্ঘস্থায়ী হবে, এটি আমাদের জন্য এবং রাষ্ট্রের জন্য একটা বড় ধরনের হুমকি বলে আমরা মনে করি। যদিও রোহিঙ্গা নেতা এবং বেসরকারি বিভিন্ন সংস্থা প্রত্যাখ্যান করেছেন এমন অভিযোগ। এটার আসলে যুক্তিসঙ্গত কোনো কারণ নেই এবং এটার কোনো প্রমাণও নেই যে এইটার কারণে তারা জিয়ে রাখার চেষ্টা করছে এদেরকে। এটা একটা ভ্রান্ত ধারণা। আর নসলকে নসলে ছিলেন আর তুই নিজবাড়ি আছে, জাগা জমিন আছে, গুদাবত্তর আছে, আর তারা যাই না, আর জামিলা করি পেলা তো আর নাই। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে, প্রত্যাবাসনের বিপক্ষে কেউ কাজ করলে নেওয়া হবে পদক্ষেপ। তারা তাদের জায়গায় ফেরত যাবে। কেউ যদি বাধা দিয়ে দেয়, সেটি এনজিও হোক, আইএনজিও হোক, ইউএন এজেন্সি হোক, সেটি যদি আমাদের কাছে কোনো এভিডেন্স থাকে, আমরা অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেব। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যাবাসনের জন্য এখন নতুন কৌশলে আগাতে হবে বাংলাদেশকে। দ্বিপক্ষীয় চেষ্টা করেছি, ত্রিপক্ষীয় চেষ্টা করেছি, আর একটা নতুন কাঠামো চালু করা দরকার, যেটা নিয়ে আমরা কিছুটা কাজ শুরু করেছি। সেটা হলো একটা মিনি মার্শাল প্ল্যান করা যায় কিনা, ওখানে ইকোনমিক একটা ইনসেন্টিভ দেওয়া যায় কিনা। কাঠমান্ডু বা আরাকান আর্মি তারাও একটা কী বলে, তাদের লাভটা দেখতে চাচ্ছে যে আমি এই যে নিব 1.3 মিলিয়ন লোকদের, আমার কি লাভ। এখনো প্রায় প্রতিদিনই মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে রোহিঙ্গারা, যা চিন্তার ভাঁজ ফেলছে সরকার সহ সংশ্লিষ্টদের কপালে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, কক্সবাজার। রাখাইন রাজ্যে আরাকান আর্মির নিপীড়নের শিকার রোহিঙ্গারা প্রতিদিন ঝুঁকি নিয়ে ঢুকছে বাংলাদেশে। তার উপর রোহিঙ্গাদের কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সাথে আরাকান আর্মির সংঘাতে থমথমে সীমান্ত এলাকা। এই সংঘাতের জেরে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়তে পারে বলে শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। আর প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা দেখছেন আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইসিজি। মাসুদুল হকের বিশেষ প্রতিবেদন। রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা অবস্থান করছেন নাইক্ষ্যংছড়ির ঘুমদুম সীমান্তে। আগে থেকে অবস্থান করা রোহিঙ্গাদের সহায়তায় টাকার বিনিময়ে গহীন পাহাড়ি পথ হয়ে ঢুকছেন বাংলাদেশে। তবে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে তারা। রোহিঙ্গা পুশিনের ব্যাপারে আমরা অত্যন্ত শক্ত অবস্থায় আছি, যেন কোনো রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে পুশিন হতে না পারে। আমরা যেখানে পারছি, যেভাবে পারছি, তাদেরকে পুশব্যাক করার চেষ্টা করছি। বিজিবির সাথে সমন্বয় করে, ওখানে নৌবাহিনী আছে, কোস্টগার্ড আছে, যারা যারা বর্ডার এরিয়ায় কাজ করছে, তাদের সাথে সমন্বয় করে আমরা স্ট্রংলি কাজ করছি। এই মুহূর্তে কোনো অনুপ্রবেশের কোনো ঘটনা আমাদের এই মুহূর্তে নাই। এদিকে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন, ইসলামিক মাহাজ ও আরাকান রোহিঙ্গা আর্মি বেশ সক্রিয়। সম্প্রতি আরাকান আর্মির সাথে কয়েকটি গ্রুপের গোলাগুলির ঘটনাও ঘটেছে। আরাকান হতে আর সলিডার কাদা টুকুড়াল্লা আর দুনিয়ার মদত পাইলে বই না থাকিয়ে মারা, ইন্টারন্যাশনাল মদত পাইলে বাংলাদেশের ছাড় লই এখন দেশ তারা এখন যাই।
2023 সালে মিয়ানমারের জান্তা সরকারের সাথে আরাকান আর্মির সংঘাত শুরু হলে সরকারের পক্ষে যুদ্ধে অংশ নেন অনেক রোহিঙ্গা। পরে রাখাইন রাজ্য দখল নিয়ে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় হত্যাযজ্ঞ চালায় আরাকান আর্মি। এরপর থেকেই নতুন করে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেন রোহিঙ্গারা। তারা তাদের নিজেদের নিরাপত্তার হুমকি আছে বলে মনে করে এবং তারা সেখানে নিরাপদ নয়, যার কারণে তারা যেতে চাচ্ছে না। এবং যে প্রত্যাবর্তন সেটা হচ্ছে উইলিংলি তারা যেতে হবে, এটা হচ্ছে আইন। সেই জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটি এবং মায়ানমার গভর্নমেন্ট তারা মুখ্য ভূমিকা পালন করতে হবে, সাথে সাথে বাংলাদেশ এই বিষয়টিকে ইমপ্লিমেন্ট করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। এরই মধ্যে এক প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বজুড়ে সংঘাত সংঘর্ষ নিয়ে গবেষণা করা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ICG। এতে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও আরাকান আর্মির মধ্যে সংঘাতের জেরে বাংলাদেশে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ বাড়ার শঙ্কার কথা উঠে এসেছে। ডিবিসি নিউজের কাছে ICGর বাংলাদেশ ও মিয়ানমার বিষয়ক সিনিয়র কনসালটেন্ট টমাস কেইন তুলে ধরেন প্রত্যাবাসনে শঙ্কা ও সংকটের কথাও। বাংলাদেশ সংলগ্ন মিয়ানমার সীমান্তের পুরো নিয়ন্ত্রণ যদি আরাকান আর্মি নিয়ে নেয় আর সেখানে বসবাসরত রোহিঙ্গারা যদি সবাই বাংলাদেশে চলে আসে, সেক্ষেত্রে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উচিত হবে আরাকান আর্মির সাথে সমঝোতামূলক বৈঠকে বসা। শুধু তাই নয়, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আরাকান আর্মিদেরও রোহিঙ্গাদের কাছে আস্থা অর্জন করতে হবে, যাতে করে রোহিঙ্গারা সেখানে নিজেদের নিরাপদ মনে করতে পারে। প্রতিদিন গড়ে প্রায় 200 ও প্রতি মাসে 6,500 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। অন্যদিকে প্রতিদিন 90 ও প্রতি বছর 30,000 করে রোহিঙ্গা শিশুর জন্ম হচ্ছে বাংলাদেশে। এই অবস্থায় প্রত্যাবাসন অনেকটা কঠিন বলছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। আরাকান আর্মির সাথে সরকারের নেগোসিয়েশনটা অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। যদিও তারা নন স্টেট অ্যাক্টর, কিন্তু তাদের সাথে আলোচনা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন এখন অনেকটাই অসম্ভব। আরও 1.5 লাখ রোহিঙ্গা ঢুকেছেন গত এক বছরে। 32টি ক্যাম্পে 13 লাখ রোহিঙ্গা নিয়ে আগে থেকেই নানামুখী সংকটে বাংলাদেশ। এতে বিপর্যয়ের দিকে যেতে পারে নিরাপত্তা পরিস্থিতি। বর্তমান তো মিয়ানমার থেকে আমাদের রাষ্ট্রদূতই আরও উল্টা প্রত্যাখ্যিত হয়েছে। আমাদের ডিফেন্স অ্যাডভাইজার নাই ওখানে, আমাদের রাষ্ট্রদূত নাই। তার মানে সম্পর্কের আরও অবনতি হয়েছে উন্নতি হওয়ার পরিবর্তে। এটা হলো কূটনীতিতে সর্বশেষ দুর্ভাগ্য। এই অবস্থায় আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান চায় বাংলাদেশ। কিন্তু এই কৌশল বাস্তব পরিস্থিতির সঙ্গে অনেকাংশে সাংঘর্ষিক বলে মনে করে ICG। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। চাহিদা ও সম্ভাবনা থাকার পরও রপ্তানি কমেছে পাট ও পাটজাত পণ্যের। 2024-25 অর্থ বছরের আগের একই সময়ের তুলনায় রপ্তানি কমেছে প্রায় 10%। আর চলতি অর্থ বছরের 2 মাসে একই বৃত্তেই ঘুরপাক খাচ্ছে রপ্তানি আয়। উদ্যোক্তাদের দাবি, ভরা মৌসুমেও কাঁচা পাটের দাম বেশি হওয়ায় উৎপাদন খরচ মেটানোই কঠিন হয়ে পড়ছে। আর বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারের চাহিদা পূরণে পাট পণ্যের বৈচিত্র্যকরণে নেই তেমন কোনো উদ্যোগ। দেশের রপ্তানি ইতিহাসে পাট খাতের অবদান অনেক। 70-এর দশকে বৈদেশিক আয়ের প্রায় 80%ই আসত পাট ও পাটজাত পণ্য থেকে, অথচ আজ তা নেমে এসেছে 3%-এর নিচে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, 2023-24 অর্থ বছরে এ খাতে রপ্তানি আয় ছিল $85 কোটি 52 লাখ, যা পরের বছর কমে দাঁড়ায় $82 কোটি 1 লাখ। এর মধ্যে পাটের ব্যাগ ও বস্তা রপ্তানি কিছুটা বাড়লেও কমেছে কাঁচা পাট, পাটের তৈরি সুতা ও পাটজাত অন্যান্য পণ্যের রপ্তানি। অন্যদিকে 2024-25 অর্থ বছরে জুলাই আগস্ট এই 2 মাসের তুলনায় খুব বেশি বাড়েনি চলতি অর্থ বছরে রপ্তানি আয়। উদ্যোক্তাদের দাবি, বছরের ব্যবধানে জাতভেদে মনপ্রতি কাঁচা পাটের দাম বেড়েছে 1000 টাকা। নীতি সহায়তার অভাবে রপ্তানি প্রতিযোগিতায়ও সক্ষমতা হারাচ্ছে দেশ। র মেটেরিয়ালগুলা ডেটাবেস নাই, যখন সিজন তখন র মেটেরিয়াল প্রাইস কমে যাওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে না, বিকজ মার্কেটটা অর্গানাইজ না। এখানে যদি গভর্নমেন্ট
কী করতো যে র মেটেরিয়াল কালেক্ট করে একটা কমন হাবে রাখতো। আমরা ওখান থেকে যার র মেটেরিয়াল লাগবে, র মেটেরিয়াল আমাদের কাছে শিপমেন্ট হয়ে গেলে আমরা শিপমেন্ট কস্ট দিয়ে দিলাম। তো আমরা আরেকটা কাজে কনসেন্ট্রেট করতে পারতাম। এই যে ফিনিশ প্রোডাক্ট বা কনজিউমার প্রোডাক্ট উৎপাদন করা এবং সেই উৎপাদিত পণ্যটা ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যাওয়ার জন্য যে বাজারজাতের যে একটা বড় চ্যালেঞ্জ আছে, এই ক্ষেত্রে সরকারকে খুব গুরুত্ব দিতে হবে যাতে এই বিনিয়োগটা অনেক উদ্যোক্তা করার সাহসটা পায় না বা অনেকের সক্ষমতা নেই। তবে বিশ্লেষকরা মনে করেন রপ্তানি বাড়াতে প্রয়োজন পাটজাত পণ্যের বৈচিত্র্যকরণ। এটা অনেকটা নিত্য প্রয়োজনীয়তা থেকে কেনা হয় না, এটা হয়তো অর্নামেন্টালি বা কখনো কখনো ব্যবহার হবে এ ধরনের অ্যাপ্রোচ থেকে কেনা হয়। সুতরাং সেই ধরনের পণ্যের বাজারে আপনাকে নিত্য নতুন পণ্যের আইডিয়া নিয়ে যাওয়া, পণ্যের কনসেপ্ট নিয়ে যাওয়া, পণ্য সাপ্লাই দেওয়া এবং সেগুলো ডিউরেবল হওয়া, সেই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এদিকে বিশেষ শর্ত ও অনুমতি নিয়ে কাঁচা পাট রপ্তানি করতে হবে। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের এমন ঘোষণায় কাঁচা পাট রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় আছে বহু প্রতিষ্ঠান। এতে কর্মহীন হতে পারেন অনেক শ্রমিক। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। স্থলবন্দর দিয়ে ভারতে পাটজাত পণ্য রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে বগুড়ার পাটকল মালিকরা। ভারত সরকারের শর্ত অনুযায়ী সমুদ্র বন্দর দিয়ে পণ্য রপ্তানি করতে গিয়ে ব্যয় বেড়েছে কয়েক গুণ। তাতে লোকসান হওয়ায় এখন বন্ধের ঝুঁকিতে অনেক কারখানা। এই অবস্থায় সংকট উত্তরণে অভ্যন্তরীণ বাজারে চাহিদা বাড়াতে পণ্যে পাটজাত মোড়ক আইনের বাস্তবায়ন চান শিল্প উদ্যোক্তারা। আর তা না হলে বন্ধ হয়ে যাবে অনেক কারখানা, চাকরি হারাবেন শ্রমিক কর্মচারীরা। হাসান জুট মিলস লিমিটেড উত্তরের জেলা বগুড়ার এই শিল্প কারখানা থেকে গেল বছর সুতা, সুতলি, বস্তাসহ 23 কোটি টাকার নানা পাট পণ্য রপ্তানি হয়েছিল। তবে গেল আগস্টে স্থল বন্দরগুলো ব্যবহার করে এ জাতীয় পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। আর তাতেই প্রতিষ্ঠানটির রপ্তানি কমেছে 35%। পরিবহন কস্টিংটা প্রায় 7 থেকে 8 গুণ মানে বেশি খরচ হচ্ছে এখন আমাদের। বিধায় আমাদের সেলটা কমে গেছে এবং মনে করেন যে কম এক্সপোর্ট হচ্ছে এবং আমাদের অর্ডার কম আসতেছে। বগুড়ায় ছোট বড় 18টি পাটকল আছে। এসব শিল্প কারখানার পণ্য বেনাপোল সহ বিভিন্ন স্থলবন্দর ব্যবহার করে ভারতের বাজারে রপ্তানি হতো। কিন্তু ভারত সরকারের নিষেধাজ্ঞায় এখন কোনো প্রতিষ্ঠানের রপ্তানি নেমেছে প্রায় শূন্যের কোটায়। বর্তমান যে পরিস্থিতিতে এইরকমভাবে যদি চলতে থাকে, আমাদের একটা যদি সমাধানে যদি না আসা যায়, হয়তো বা আমরা আগামীতে আরও প্রোডাকশান কমানো ছাড়া কোনো আমাদের বিকল্প রাস্তা দেখতেছি না। রপ্তানি কমে যাওয়ায় কমেছে উৎপাদন, কমেছে কাজের সুযোগও। লোকসানে কারখানা বন্ধের শঙ্কায় আতঙ্কিত শ্রমিক কর্মচারীরা। কোম্পানির লোকসান এবং যারা শ্রমিক আছে এদেরও কাম কাজ ধীরে ধীরে কমে যাচ্ছে আস্তে আস্তে। সড়ক পথে মাল নিলে ভারতে গেলে আর কি খরচটা কমায়। শ্রমিক দেওয়ার জন্য বাঁচছে, মালিকের জন্য বাঁচে, এটাই আমরা চাই। এ অবস্থায় পাট শিল্প টিকিয়ে রাখতে পাটজাত মোড়ক আইনের কঠোর বাস্তবায়ন চান ব্যবসায়ী নেতারা। পাটজাত দ্রব্য ব্যবহারের যে মোড়ক যে আইনটা পাশ করে, আমার মনে হয় সেই আইনটা আপাতত যদি প্রয়োগ থাকে, পলিথিনের বিকল্প হিসেবে যদি ব্যবহার করা যায়, তাহলে মনে হয় পাটকল মালিকরা আবার কারখানাগুলো সচল রাখতে পারবে। সরকার দ্রুত ব্যবস্থা না নিলে পাটকলগুলোর প্রায় 10,000 শ্রমিক কর্মচারীর জীবিকা ঝুঁকিতে পড়ার আশঙ্কা করা হচ্ছে। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া। মহান বাঙালি সাধক লালন শাহের গান গেয়ে জগৎ জয় করেছিলেন তিনি। লালন গীতি আর ফরিদা পারভিন মিশে গিয়েছিলেন একাকার হয়ে। গানের সেই দরদে কণ্ঠ থেমে গেল। ফরিদা পারভিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এলো সংস্কৃতি অঙ্গনে। আজ সকাল 10টায় নাগরিক শ্রদ্ধার জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বিকেলে দাফন করা হবে কুষ্টিয়ায়। দরদ ভরা কণ্ঠে লালন শাহের গান বিশ্বজুড়ে পৌঁছে দেয়া শিল্পী ফরিদা পারভিন। দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভিন। 2রা সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি। ডায়ালাইসিসের পর শারীরিক অবস্থা অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে, এরপর রাখা হয় ভেন্টিলেশনে। অবশেষে ত্যাগ করলেন নশ্বর এই পৃথিবীর মায়া। সন্ধ্যার পর থেকে ব্লাড প্রেশার ফল করা শুরু করে এবং চূড়ান্তভাবে আমরা 10:15টার দিকে তার যখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়, তাকে আমরা মৃত ঘোষণা করি রাত 10:15 সকালে নাগরিক শ্রদ্ধা নিবেদনের জন্য ফরিদা পারভিনের মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। বিকালে লালন শাহের চারণভূমি কুষ্টিয়ার মাটিতেই দাফন করা হবে তাকে। মাগরিবের আগেই আমরা কুষ্টিয়াতে পৌঁছাবো। দীর্ঘদিন ওনার বেড়ে ওঠাটা সবকিছু কুষ্টিয়াতেই,
সেই জন্য ওখানে একটা জানাজা হবে, এরপরে আমার নানা নানির কবরের উপর ওনার কবর স্থান করা হবে। ফরিদা পারভিনের প্রয়াণ বাংলা গানের জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করছেন দেশের গুণী শিল্পীরা। সত্যি সত্যি আমরা আমাদের অনেককেই হারিয়ে ফেলছি। আমাদের মাথার উপর যারা বটবৃক্ষের মতো ছিলেন তাদেরকে আমরা প্রায় অনেককেই আমরা হারিয়ে ফেলছি। আমরা খুব অসহায় হয়ে যাচ্ছি। লালন গীতির পাশাপাশি নিন্দার কাটা, মল্লিকাদির নামের মতো বহু জনপ্রিয় গানের শিল্পী ফরিদা পারভিন বেঁচে থাকবেন তার সঙ্গীতের মধ্য দিয়েই, এমন বিশ্বাসেই সান্ত্বনা খুঁজছেন ভক্ত ও সহকর্মীরা। 1954 সালে 31শে ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্মগ্রহণ করেন তিনি। বর্ণাঢ্য সঙ্গীত জীবনে অর্জন করেছেন অজস্র সম্মাননা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।